প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ। এর আগের দিন আমি প্রথম পর্ব বলে একটা ক্লাস দিয়েছি, কিছুটা আলোচনা করেছি, দিয়ে প্রথম পর্ব বলে ক্লাসটা দিয়েছি। সেই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও। আর আজকে দ্বিতীয় পর্বের ক্লাস। কমলাকান্তের দপ্তর একটা প্রবন্ধ গ্রন্থ। সেই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ হলো বিড়াল প্রবন্ধ। 1280 বঙ্গাব্দের চৈত্র মাসে প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই প্রবন্ধে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বঙ্কিমচন্দ্র মূলত ছিলেন সমাজ সচেতন শিল্পী, তাই তিনি সমাজের নানা ত্রুটি বিচ্যুতি, অসঙ্গতি এই সমস্ত কিছুকে প্রত্যক্ষ করেছিলেন এবং সেগুলোকে দূর করার জন্য তিনি তার কলমকে হাতিয়ার করেছিলেন। বিড়াল প্রবন্ধে তিনি ব্যঙ্গের কষাঘাতে বিড়ালের রূপকে সমাজের অসঙ্গতিকে তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। বিড়ালটা, সুন্দরী বিড়ালটা কমলাকান্তকে চিনত, তাই লাঠি দেখে সে মোটেই ভয় পেল না। কেবল কমলাকান্তের মুখপানে চেয়ে একটু সরিয়া বসিল এবং বলল, ম্যাও। যষ্টি ত্যাগ করিয়া পুনরাপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ মানে হচ্ছে যে কানের দ্বারা যে কথা বলতে পারে না তার কথাও শোনা যায়, তাকে বলা হচ্ছে দিব্যকর্ণ। সেই দিব্যকর্ণ প্রাপ্ত হলেন কমলাকান্ত এবং তিনি বিড়ালের সমস্ত কথা শুনতে পেলেন। বুঝলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন। স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। আসলে কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে বিড়ালের সব কথা শুনতে পাচ্ছেন। বিড়াল বলছে যে মারপিট কেন, সংঘর্ষ কেন, ঝগড়া কেন, লড়াই কেন। একটু স্থির হয়ে হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, একটু ভাবনা চিন্তা করে বিচার করে দেখো দেখি। এ সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? ধনীরাই সব কিছু পায় আর দরিদ্ররা কিছু পায় না, এ কথাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই প্রশ্ন করছে বিড়াল। আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের এই অর্থনৈতিক বৈষম্যটাকে তুলে ধরেছেন বিড়ালের মুখ দিয়ে। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো? ধনীরা ধন ভোগ করবে তখন কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই গরিবরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে তখনই দেখা যায় সেই মুখ বন্ধ করার জন্য মারপিট, সংঘর্ষ শুরু হয়ে যায়। তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। সে বিড়াল বহু অনুসন্ধান করেও কিন্তু পাইলেন না যে কেন শাস্ত্র অনুসারে কেন তারা লাঠি নিয়ে সেই ধনীরা মারতে আসে। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। বিজ্ঞ মানে যে জ্ঞানী, চতুষ্পদ মানে হচ্ছে যার 4টি পা আছে। 4টি পা যুক্ত বিড়ালের কাছ থেকে শিক্ষা ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির কোনো উপায়ান্তর দেখছে না। আসলে বিড়ালের কাছ থেকে শিক্ষা ছাড়া কোনো জ্ঞানের কোনো উন্নতির কোনো উপায় দেখছে না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমার এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো শয্যাশায়ী মানুষ, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেতিবাচক নয়, ইতিবাচক জীবনের সন্ধানী ছিলেন। তিনি জীবনকে ভালোবাসতেন, তিনি মানুষকে ভালোবাসতেন। তার জীবনাদর্শের মূল কথা ছিল মানব প্রেম। তাই তিনি বিড়াল প্রবন্ধে ধর্ম সম্পর্কে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন। পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী,
আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের অপ্রয়োজনীয় ধন থাকিতেও চোরের প্রতি মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য প্রবল। দেখা যায় যে যে ধনী সে ক্রমশ ধনী হচ্ছে, যে দরিদ্র সে ক্রমশ দরিদ্রই থেকে যাচ্ছে। ধনীর ধন ভোগ করার পরে যেটা উদ্বৃত্ত থাকে সেটা যে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে পরে কি তার কোনো ধনের কোনো কমতি হবে না, কিন্তু সে তা করে না। তাই ধনী দরিদ্রের ভেদাভেদ কখনোই আমাদের দেশে ঘটে না, সে কথা এখানে বলা হয়েছে। তাই ধনী অবশ্যই চোরের থেকেও কৃপণ ধনী আরও বেশি পাপী বা দোষী। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। স্পষ্টভাবে লেখক বঙ্কিমচন্দ্র জানিয়ে দিচ্ছেন বিড়ালের মুখ দিয়ে যে অধর্ম কিন্তু চোরের নয়, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। ধনী যদি কৃপণ না হতো, ধনী তার ধন ভোগ করার পর উদ্বৃত্ত অংশ যদি বিলিয়ে দিত দরিদ্রদের মধ্যে, তাহলে মোটামুটি যদি একটা সাম্য আসতো, অর্থনৈতিক সাম্য ধনী দরিদ্রের মধ্যে, তাহলে পরে কি আর চোর চুরি করতে যেত? কখনোই না। তাই অধর্ম চোরের নয়, কৃপণ ধনীরই অধর্ম হচ্ছে। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোর তো অবশ্যই দোষী, কিন্তু কৃপণ ধনী তার থেকেও 100 গুণ বেশি দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আগেই বলেছি যে বিড়াল প্রবন্ধে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি ধনী দরিদ্রের ভেদাভেদ কোনোদিনই মেনে নিতে পারতেন না। আলোচ্য প্রবন্ধে কঠোর সমালোচনা করেছেন।